অটোডেস্ক ফিউশন 360 এর অনলাইন ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব 3D মডেল ক্রিয়েশনের যে ব্যাকবোন, অর্থাৎ প্রত্যেকটা 3D মডেল ক্রিয়েশনের পিছনে রয়েছে স্কেচ। আমরা সেই স্কেচ কিভাবে করতে হয় সেটা দেখব। তো চলুন শুরু করা যাক। স্কেচের জন্য আমাদের একদম উপরে টুলবারে যে ক্রিয়েট স্কেচ আছে এটি ক্লিক করি। এরপর আমাদের যে কোনো একটি প্লেন, যে প্লেন আমরা স্কেচ করতে চাই সেটি সিলেক্ট করি। দেখতেই পাচ্ছেন আমাদের টুলবারটি চেঞ্জ হয়ে গিয়েছে। এখন টুলবারে আমাদের স্কেচের অপশনগুলো রয়েছে। তো আমরা স্কেচ করার সময় ইউনিট কি আছে এটি সবসময় খেয়াল করে নিব। এক্ষেত্রে আমার ইউনিট মিটারে রয়েছে। আপনারা যদি অন্য কোনো ইউনিটে কাজ করতে চান, সেন্টিমিটার, মিলিমিটার, এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন। তো আমরা চলুন শুরু করি একটি লাইন দিয়ে। একদম অরিজিন থেকে শুরু করলাম, ক্লিক করে দেন যে কোনো একটি এমন পর্যন্ত নিয়ে আবার পুনরায় ক্লিক করলাম মাউসে, এবং এখানে যে অ্যারো, চেক অ্যারোটি রয়েছে এটি ক্লিক করলে আমাদের লাইন ড্রটি সম্পূর্ণ হয়েছে। দেখতেই পাচ্ছেন এখানে আমাদের স্কেচে পেন্সিল রয়েছে, অর্থাৎ এটি ডিফাইন্ড অবস্থায় নেই, ফুললি ডিফাইন্ড অবস্থায় নেই। আমাদের যে কোনো স্কেচ করার সময় এটা বেস্ট প্র্যাকটিস যে আমরা কোনো স্কেচ ফুললি ডিফাইন্ড অবস্থায় রাখবো। তো চলুন আমরা পরে দেখবো সেটা কিভাবে করা যায়। এখন দেখি আমরা এখানে আরো কি বলা আছে। এখানে যদি আপনারা কিছুক্ষণ মাউস ধরে রাখেন তাহলে দেখবেন এখানে পুরোটা বলা আছে সিলেক্ট ক্রিয়েট লাইনস এন্ড আর্কস, অর্থাৎ এখান থেকে আমরা আর্কস তো ক্রিয়েট করতে পারবো। সিলেক্ট স্টার্ট এন্ড এন্ড পয়েন্ট টু ডিফাইন এ লাইন সেগমেন্ট এন্ড ক্লিক এন্ড ড্র্যাগ টু এন্ড পয়েন্ট অফ এ সেগমেন্ট টু ডিফাইন অ্যান আর্ক। ক্লিক এন্ড ড্র্যাগ দ্য এন্ড পয়েন্ট অফ এ সেগমেন্ট টু ডিফাইন অ্যান আর্ক, অর্থাৎ আমাদের এন্ড পয়েন্টে ক্লিক করে ধরে রাখতে হবে। দেন এরপরে প্রয়োজনীয় আর্ক হয়ে গেলে আমরা মাউসটি ছেড়ে দিব এবং গ্রিন অ্যারো ক্লিক করি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যেখানে একটি আর্ক ক্রিয়েট হয়েছে। এখন এটিও আনডাইমেনশনড অবস্থায় রয়েছে, অর্থাৎ এর কোনো মাপ নেই। আমরা একে ডিফাইন করব, অর্থাৎ এর একটি মাপ আমরা দিব। 0.096 মিটার অবস্থায় রয়েছে ডিফল্ট, আমরা একে 1 মিটার দিলাম। দেখতেই পাচ্ছেন এখন এটি অনেক মানে স্ক্রিনের অন্যদিকে চলে গিয়েছে। যেহেতু 0.096 একের তুলনায় খুবই ক্ষুদ্র, এই কারণে আপনাদের জুম আউট বা জুম ইন করে যেভাবে হোক অ্যাডজাস্ট করে জিনিসটাকে স্ক্রিনের মধ্যে আবার আনতে হবে। এরপরে আমরা আর্কটাকে ডিফাইন করি। রেডিয়াস আমরা 0.5 দিই এবং আবার আমাদের জুম আউট করে প্রয়োজনীয় পরিমাণ অবস্থায় নিয়ে যেতে হবে। আচ্ছা, তো আবার লাইন সেগমেন্টটি ক্রিয়েট করি। দেন আমরা কন্টিনিউয়াস কিছু লাইন ড্র করি। আবার এখানে একটা আর্ক নেই। আচ্ছা, তো মোটামুটি আমাদের একটি স্কেচ, কন্ট্রোর স্কেচ অর্থাৎ একটি আবদ্ধ স্কেচ সম্পন্ন হয়েছে। আবদ্ধ সম্পন্ন হলে এখানে একটি এরকম ব্লু ট্রান্সপারেন্সি বা ক্ষেত্র একটি শো করবে, কিন্তু আমাদের স্কেচটি ফুললি ডিফাইন্ড নয়, যেহেতু এখানে এখন লক চিহ্ন আসেনি। এবং আপনারা দেখতে পাচ্ছেন দুইটি লাইন এখানে কালো অবস্থায় রয়েছে, এই লাইন এবং এই আর্কটি, কিন্তু অন্যান্য লাইন এবং আর্কগুলো নীল কালারে রয়েছে, অর্থাৎ এগুলো আনডিফাইন্ড অবস্থায় রয়েছে। আমরা এগুলোকে ডিফাইন করার চেষ্টা করি। ডিফাইন করার জন্য আমাদের যেটা করতে হতে পারে সেটা হচ্ছে স্কেচ ডাইমেনশন, বা এগুলোর ডাইমেনশন দিতে হবে, অর্থাৎ এগুলোর মাপ দিতে হবে যে মাপে আমরা চাই। অথবা আমাদের যেটা করতে হবে যে কনস্ট্রেন্ট গুলো যে রয়েছে, অর্থাৎ স্কেচের বিভিন্ন এন্টিটির মধ্যে যে সম্পর্ক, সেটির মাধ্যমে আমরা ফুলি ডিফাইন করব। তো এটা কিভাবে করা যায়, চলুন ফার্স্টে আমরা কিছু ডাইমেনশন দিই। যেমন ধরুন আমরা এটাকে দিলাম 1 মিটার, এটাকেও দিলাম 1 মিটার। দেখতেই পাচ্ছেন এই লাইনটি বেঁকে গিয়েছে, যেটা আমরা চাই না। যেহেতু আমরা এটা বাম সাইডের লাইনটি সমান চাই, সেই কারণে আমরা যেটি করব, প্যারালাল কনস্ট্রেন্ট সিলেক্ট করব, বাম সাইডের লাইনটি ক্লিক করব এবং ডান সাইডের লাইনটি আবার ক্লিক করব। দেখতেই পাচ্ছেন এবার দুটি লাইনের মধ্যে একটি প্যারালাল সম্পর্ক ক্রিয়েট হয়েছে। এই যে এখানে একটি নতুন আইকন এসে পড়েছে, যেটি আগে ছিল না। এর মাধ্যমে বোঝাচ্ছে এটি
প্যারালালি কানেক্টেড হয়ে গিয়েছে। এবার আমরা ইকুয়াল সম্পর্ক নিয়ে এটি এবং এই আর্কটিকে ইকুয়াল করে দিই এবং ডাইমেনশন দিয়ে উপরের যে লাইনটি রয়েছে এটিকে 2 মিটার সম্পন্ন করে একটি ডাইমেনশন সিলেক্ট করি এবং দেখতেই পাচ্ছেন আমাদের এখনো এই লাইনগুলো নীল রয়ে গিয়েছে। তো আমরা এখন কিভাবে বুঝবো যে কি কি আমাদের ডিফাইন করা প্রয়োজন? যেসব স্কেচের লাইনগুলো ডিফাইন্ড হয়ে যাবে ওসব আপনারা ক্লিক করে নড়াতে পারবেন না, অর্থাৎ ক্লিক করে মাউসের পজিশন চেঞ্জ করলে এটি নড়বে না। কিন্তু আপনারা যদি এই নীল যে লাইনগুলো রয়েছে এটিতে ক্লিক করে সরানোর চেষ্টা করেন, যে কোনোটি দেখেন, এই যে দেখুন এটি এভাবে আমরা ফ্রিলি মুভ করতে পারছি, যেটি আমাদের করার কথা না। অতএব যা বোঝা যাচ্ছে যে আমাদের এখানে কিছু পরিবর্তন করা লাগবে, এখানে কোনো সম্পর্ক দেওয়া লাগবে এবং এখানেও কিছু সম্পর্ক দেওয়া লাগতে পারে। আচ্ছা, কন্ট্রোল জেড টিপে আমরা আবার আগের অবস্থায় আসি। এখন আমরা এই পয়েন্ট এবং এই পয়েন্টের মধ্যে একটি রিলেশন ক্রিয়েট করি। ধরলাম এটা 2 মিটার অবস্থায় থাকবে। এখন যেহেতু আমাদের এটি ফুললি ডিফাইন শো করছে না, অতএব এখানেও আমাদের কিছু ঘাটতি রয়ে গিয়েছে। খেয়াল করলে দেখবেন আপনারা এই স্কেচটাকে আমরা 1 মিটার ডাইমেনশন দিয়েছি, কিন্তু এখানে এইটার জন্য, এই লাইনটির জন্য আমাদের কোনো ডাইমেনশন দেওয়া হয়নি। চলুন দেখি এটা ডাইমেনশন দিয়ে কি হয়। এখন যদি আমরা এটিকে 1 মিটার দিই, এইবার দেখতে পাচ্ছেন আপনারা স্কেচটি ডিফাইন্ড হয়ে গিয়েছে। আবার আমরা কন্ট্রোল জেড চিপে পিছনে যাই, এই যে আবার এখানে ডাইমেনশন দেওয়া হয়নি, এখন এটি আবার আনডিফাইন্ড হয়ে গিয়েছে, অর্থাৎ আমাদের এই লাইনটি ডাইমেনশন দেওয়া বাকি ছিল। তো এখন আমাদের স্কেচটি ফুললি ডিফাইন্ড হয়ে গিয়েছে। এবার আমরা স্কেচটি ফিনিশ করি। এটিকে এক্সট্রুড করতেছি, যেটি 3D মডেলের অংশ। আজকে আমাদের এটি আলোচ্য বিষয় নয়। তো আমরা রাফলি 0.5 মিটারের একটি এক্সট্রুড সম্পন্ন করলাম। এখন আমরা যদি আবার স্কেচ করতে যাই, কোন আমরা নিউ প্লেন সিলেক্ট করতে পারি, অথবা কোনো সারফেস মানে প্লেন সারফেসের উপরে স্কেচ করতে পারি। সেক্ষেত্রে আমাদের মাউসের রাইট মাউস বাটন ক্লিক করে অপশন নিয়ে এসে ক্রিয়েট স্কেচ, এটি করলে আপনাদের অটোমেটিক সেই প্লেনে নিয়ে যাবে। এখন আমরা বাকি ফিচারগুলো দেখি। ক্রিয়েট থেকে আমরা এখানে উপরে যেগুলো আছে, যেমন রেক্ট্যাঙ্গেল, সার্কেল, এগুলো মোস্ট ইউজড ফরম্যাটে আছে। আমরা বিভিন্ন ফরম্যাট দেখতে পারি, যেমন আমরা ড্রপ ডাউনে গেলে দেখতে পারবো যে এখানে 2 পয়েন্ট আছে, 3 পয়েন্ট বা সেন্টার রেক্ট্যাঙ্গেল রয়েছে। সার্কেলেরও বিভিন্ন অপশন রয়েছে, 2 পয়েন্ট, 3 পয়েন্ট বা 2 ট্যানজেন্ট ইত্যাদি। সেরকম লাইন থেকে আর্ক না নিয়ে আমরা অন্যভাবে আর্ক নিতে পারি। আর পলিগন রয়েছে, স্লট রয়েছে এবং অন্যান্য আরো অপশন রয়েছে। তো চলুন আপাতত আমরা কিছু সিম্পল ব্যাপারগুলো দেখে আসি। ধরুন আমরা এখানে এইটির এই পুরো ধারের একটি অফসেট চাই। অফসেটের জন্য আমাদের ফার্স্টে এই লাইনগুলোর একটি প্রজেকশন দরকার। প্রজেকশনের জন্য আমাদের যেটি করতে হবে, পি বাটন প্রেস করতে হবে কিবোর্ডের, অথবা ক্রিয়েট থেকে প্রজেকশন বা ইনক্লুড প্রজেক্ট জিওমেট্রি অপশনে সিলেক্ট করতে হবে এই লাইনগুলো।
দেন ওকে। দেখতে পাচ্ছেন এখানে কিছু বেগুনি রঙের লাইন এসে পড়েছে, যেগুলো হচ্ছে আমাদের প্রজেকশন লাইন। আমরা আবার টপ ভিউতে যাই। তো এখন আমরা আমাদের প্রয়োজনীয় অফসেটটি করতে পারবো। এই কারণে আমাদের মডিফাই থেকে অফসেটের ও দেখতে পাচ্ছেন আপনারা শর্টকাট, অথবা এখান থেকে মডিফাই থেকে আপনারা অফসেটে যাবেন, যাওয়ার পরে এই প্রজেকশনটা ক্লিক করবেন। তাহলে দেখতে পাচ্ছেন এখানে আমাদের ড্র্যাগ হ্যান্ডেল রয়েছে, যেখানে আমরা ফ্রিলি ট্র্যাক করে প্রয়োজনীয় অফসেট সিলেক্ট করতে পারবো, অথবা আমাদের এখানে অফসেটের লিমিট দেওয়া আছে, এখান থেকে আমরা সিলেক্ট করতে পারবো। আমরা তো ফ্রিলি না করে 0.05 একটি অফসেট নেই। আচ্ছা, এখন আমাদের একটি অফসেট হয়ে গিয়েছে। এভাবে আমরা প্রজেকশন করার পর অফসেট নিতে পারি। এবার চলুন আরো কিছু সার্কেলের অপশন দেখে আসি। তো আমাদের ক্রিয়েট থেকে আমরা সার্কেলে গেলাম, সেন্টার ডাইমেনশন সার্কেল। এভাবে আপনারা দেখতে পাচ্ছেন আমরা সার্কেল ড্র করতে পারতেছি, জাস্ট একটি সেন্টার সিলেক্ট করার পরে ফ্রিলি ড্র্যাগ করার মাধ্যমে। ধরুন আমরা এভাবে চাই না, এখন আমরা এই সার্কেলটি চাই না, আমরা একটু অন্যভাবে সার্কেল সিলেক্ট করব। সেটার কারণে আমরা এই সার্কেল মুছে দেওয়ার জন্য এখানে দেখবেন আপনারা ট্রিম নামে একটি অপশন রয়েছে। ট্রিম সিলেক্ট করুন, যেটা আমরা চাই না সেখানে নিয়ে সেই এন্টিটির উপর ক্লিক করুন। তো ঠিক আছে, আমরা সার্কেলটি আর নেই। এভাবে আমরা ট্রিম করার মাধ্যমে আমাদের নিষ্প্রয়োজন যেসব এন্টিটি রয়েছে সেগুলো বাদ দিতে পারি। এইবার আমরা ক্রিয়েটে যাই, আবার সার্কেলে যাই, 2 পয়েন্ট সার্কেল নেই। দেখতেই পাচ্ছেন রাফলি আমরা দুটো পয়েন্ট ফ্রিলি সিলেক্ট করার মাধ্যমে এখানে একটি সার্কেল নিয়েছি। সেম উপায় আমরা 3 পয়েন্ট সার্কেল 3টে পয়েন্টের মাধ্যমে নিতে পারবো। আবার 2 ট্যানজেন্ট সার্কেলটা কিরকম, এখানে আমরা একটি লাইন সিলেক্ট করলাম, আরেকটি লাইন সিলেক্ট করলাম, দেখতে পাচ্ছেন অটোমেটিক একটি সার্কেল এই দুটো লাইনের সাথে ট্যানজেন্ট অবস্থায় রয়েছে। এখন আমরা এটি সেন্টারে ফ্রিলি ড্র্যাগ করতে পারতেছি। এই সাইজে নিয়ে যদি আমরা রেখে দিই, তাহলে এখানে 2 ট্যানজেন্ট এবং সেন্টার ডিফাইন করার মাধ্যমে একটি সার্কেল আমরা পেয়ে গেছি। এসবের আমাদের দরকার নেই, আমরা এগুলো আবার ট্রিম করে দেব। এখন আমরা মনে করি এটিকে আমরা রাখতে চাই। এখন এই আর্কের সেন্টারের সাথে আমরা এটিকে একসঙ্গে রাখতে চাই। তার জন্য আমাদের একটি কনস্ট্যান্ট রয়েছে, সেটা হচ্ছে কোসেন্ট্রিক। আমরা কোসেন্ট্রিক সিলেক্ট করি। এটির দুইটি আর্ক সিলেক্ট করি। দেখতে পাচ্ছেন এখানে একটি কোসেন্ট্রিক চিহ্ন রয়েছে, অর্থাৎ এই দুইটি এখন কোসেন্ট্রিক অবস্থায় রয়েছে, যেটা আমরা কনস্ট্যান্টের মাধ্যমে সিলেক্ট করলাম। এরপর আমরা ইকুয়াল দিয়ে এই দুটো সার্কেলকে ইকুয়াল রিলেশন দিয়ে দিই। এবার একটি ডাইমেনশন সিলেক্ট করি, এটি ডাইমেনশন দিয়ে 0.5, এবং আমাদের স্কেচটি ডিফাইন্ড হয়ে গিয়েছে। এছাড়া আমাদের আরো অপশন রয়েছে। রেক্টেঙ্গেল আমরা নিতে পারি, সেন্টার রেক্টেঙ্গেল। এটি সেন্টার আগের মতো দুই কর্নার নয়, বরং ডিফল্টের মতো কর্নার না নিয়ে বরং একটি সেন্টার এবং আরেকটি কর্নার পয়েন্টের মাধ্যমে পুরো রেক্টেঙ্গেলটাকে ডিফাইন করবে। এখানে দেখতেই পাচ্ছেন এটি সেন্টারের সাথে সম্পর্কিত। তো আপাতত আমাদের এটি দরকার নেই। এখন ধরুন আমরা একটি পলিগন চাই। পলিগনের জন্য আমাদের অনেক অপশন রয়েছে। এখানে আমরা এজ পলিগন দিতে পারি। এজ পলিগনের জন্য আমাদের যেটি করতে হবে, যে কোনো এজে দুটো পয়েন্ট নিয়ে যদি আমরা ক্লিক করি, তাহলে দেখতেই পাচ্ছেন আমরা যতটুকু পর্যন্ত একটি এজের দূরত্ব নিয়েছি, ঠিক সমান পরিমাণ দূরত্বে একটি হেক্সাগোনাল পলিগন অটোমেটিক ভিশন 360 জেনারেট করেছে। আমরা জিনিসটা এইভাবে চাই না, অতএব আমরা কন্ট্রোল জেড টিপে আনডু করলাম। আমরা পলিগনে গিয়ে ধরুন সার্কামস্ক্রাইবড পলিগন চাই।
এর জন্য আমরা একটি সেন্টার নিলাম, নিয়ে যে আমাদের যে ডান সাইডে যে সার্কেলটি রয়েছে সেখানে এর পরিধিতে গিয়ে আবার পুনরায় ক্লিক করলাম। দেখতেই পাচ্ছেন এবার সার্কেলটিকে ঘিরে আমাদের একটি পলিগন সৃষ্টি হয়েছে। আচ্ছা, তো এবার আমরা এটাকে ডিফাইন করে দেই। প্যারালাল, এই লাইনটি নিচের লাইনের সাথে প্যারালাল অবস্থায় থাকবে এবং তারপর এটি ডাইমেনশন নেই, 0.25। এবার এটি পুনরায় ডিফাইন্ড হয়ে গিয়েছে। আচ্ছা, চলুন এবার একটি গুরুত্বপূর্ণ জিনিস দেখা যাক। আমরা এই দুই পয়েন্টের একটি মিড পয়েন্ট নিতে যাচ্ছি। তো এটার জন্য আমাদের কি করা লাগবে, একটি আমরা ফ্রিলি লাইন ড্র করলাম। আমরা এই লাইনটিকে অন্য কোনো কাজের রেফারেন্স হিসেবে ইউজ করব। তো রেফারেন্স লাইনের জন্য যেটি আপনার মূল স্কেচের অংশ হবে না, তার জন্য আপনি যেটা করা লাগবে, লাইনে গিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করুন, এরপর নরমাল বা কনস্ট্রাকশন, যেটির কিবোর্ড শর্টকাট হচ্ছে এক্স, সেটি সিলেক্ট করুন। দেখতেই পাচ্ছেন এখন এটি হ্যাশ লাইন অবস্থায় বা হ্যাশড অবস্থায় এটি কনভার্ট হয়ে গিয়েছে। এটি এর আগের মতো স্ট্রেট কোনো লাইন নেই, এখন এটি কনস্ট্রাকশন অবস্থায় চলে গিয়েছে। আবার যদি আমরা এক্স প্রেস করি তাহলে এটি আবার আগের অবস্থায় রয়ে গিয়েছে। এখন আমাদের এটি কনস্ট্রাকশন অবস্থায় রাখবে, তাই আমরা হ্যাশড অবস্থায় রেখে দিই বা কনস্ট্রাকশন অবস্থায় রেখে দিই। এখন এটি আমি চাই যে উপরে যে এই লাইনটি রয়েছে এটির মিড অবস্থায় থাকুক। তার জন্য আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে এখানে মিড পয়েন্ট রয়েছে, তো আমরা এটিকে মিড পয়েন্ট করলাম। দেখতেই পাচ্ছেন এটি এখন এই লাইনের মিড পয়েন্ট হয়ে গিয়েছে। এটা আমরা ডাবল টিপে দেওয়ার কারণে এরর শো করছে, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি মিড পয়েন্ট লাইন রয়ে গিয়েছে, অতএব এটি মিড পয়েন্ট কনস্ট্রেন্ট হয়ে গিয়েছে। এবার আমরা যদি মডিফাই থেকে আরেকটি নতুন জিনিস দেখি, সেটি হচ্ছে ফিলেট। তো ফিলেট যেটি করে সেটি হচ্ছে বর্গাকৃতির ধার অর্থাৎ 90 ডিগ্রির যে অ্যাঙ্গেলটি রয়েছে এখানে, এটিকে একটি বাঁকানো অংশে পরিণত করবে। অর্থাৎ যে রাফ এজটি রয়েছে এই রাফ এজটিকে এটি একটি এরকম বৃত্তাকার এজে পরিণত করেছে। এখন আমরা এখানে ড্র্যাগ হ্যান্ডেলের মাধ্যমে এর পরিমাণ সিলেক্ট করতে পারি। আমরা 0.25 দিলাম, কিছু কনস্ট্যান্ট এটার কারণে রিমুভড হয়েছে, অফসেট কনস্ট্যান্ট, যেহেতু এটি অফসেট ছিল এর আগের। তো আমরা এটাকে একটি ফিলেট দেই ঠিক এর অপোজিট অংশে। সেম রাখি 0.25। আচ্ছা, এবার আমরা ক্রিয়েট থেকে মিরর অপশনটি দেখি কি করে। আমরা মিরর অপশনে গেলাম, এখানে অবজেক্ট হিসাবে আমরা এই যে পলিগনটি নিয়েছিলাম সেটি সিলেক্ট করি এবং মিরর লাইন হিসেবে আমরা সিলেক্ট করি যে কনস্ট্রাকশন লাইনটি নিয়েছিলাম সেটি। ওকে দেই। দেখতেই পাচ্ছেন এটি কি করেছে, এটি একটি কনস্ট্রাকশন লাইন সিলেক্ট করেছে ঠিক এর অপোজিট। এখন আমরা এটাকে এভাবে চাই না, বিধায় আপাতত এটি আমরা ক্যান্সেল করি। ট্রিম করে দেই।
আচ্ছা, এবার আমরা দেখি স্প্লাইন কিভাবে কাজ করে। স্প্লাইনের জন্য আমরা যে কোনো ফ্রিলি একটি পয়েন্ট নেই, কিছু দূরে গিয়ে আবার একটি ক্লিক করি পুনরায়। দেখতেই পাচ্ছেন এটি ওই লাইন বরাবর এটি বাঁকানো আর্ক সিলেক্ট করেছে এবং এটি কন্টিনিউয়াস। আমরা ফ্রিলি ক্লিক করতে থাকি। ক্লিক করার পর আমরা এরকম একটি স্প্লাইন পাবো। অ্যারোতে ক্লিক করি। এভাবে অ্যারোতে ক্লিক করার মাধ্যমে আমাদের স্প্লাইনটি হয়েছে। যদি আমরা এখানে এসকেপ বাটন প্রেস করতাম অ্যারো না ক্লিক করে, তাহলে স্প্লাইনটি ডিফাইন হতো না। এখন আমরা স্প্লাইনটি হওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আমাদের কিছু গ্রিন স্ট্রেট লাইন রয়েছে। এগুলোর মাধ্যমে আমরা এই স্প্লাইনটির কার্ভেচার কন্ট্রোল করতে পারবো। দেখতে পাচ্ছেন এখানে এটি ড্র্যাগ করে মাউস ক্লিক করে তারপরে মাউস যদি আমরা পজিশন চেঞ্জ করি, তাহলে এটি আমাদের স্প্লাইনটিকে সে অনুযায়ী অ্যাডজাস্ট করছে। অথবা আমরা পয়েন্ট যদি ক্লিক করি, দেন আমরা পয়েন্টগুলো নাড়ানোর মাধ্যমে স্প্লাইনের আকার চেঞ্জ করতে পারবো। এভাবে আমরা কার্ভেচার কন্ট্রোল করতে পারি এবং স্প্লাইনের আকার চেঞ্জ করতে পারি। তো আমরা আপাতত আমাদের স্কেচে এটাও রাখতে চাচ্ছি না। তো আপাতত আমরা স্কেচ এবং মিরর লাইনটি ডিলিট করে দিয়েছি। আচ্ছা, তো এখন আমরা চাই একটি স্লট নিয়ে কাজ করি। সেন্টার টু সেন্টার স্লট। এখানে আমরা একটি স্লট দেখতে পাচ্ছি ক্রিয়েট হয়ে গিয়েছে। দুইটি ক্লিক করার মাধ্যমে, অর্থাৎ একটি সেন্টার থেকে আরেকটি সেন্টার ক্লিক করার মাধ্যমে এটি স্লট ডিফাইন করে নিয়েছে। এরপর আমরা এটিকে ডাইমেনশন দেই 1, .25 এবং এই বাটন থেকে এই পয়েন্ট পর্যন্ত দূরত্ব 0.5। আচ্ছা, তো আমরা এরকম একটি স্লট চাচ্ছিলাম। এখন আমরা আরো কিছু মডিফাই অপশন সম্পর্কে দেখি। এছাড়া আরো স্লটের বিভিন্ন অপশন রয়েছে, যেমন ওভারঅল স্লট, সেন্টার পয়েন্ট স্লট ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আবার পয়েন্টের মাধ্যমে আমরা যে কোনো জায়গায় একটি রেফারেন্স পয়েন্ট হিসেবে নিতে পারবো, যেমন এখানে নিচ্ছি, এবং তারপরে আমরা এই পয়েন্টকে স্কেচের জন্য ব্যবহার করতে পারবো। যেমন নেওয়ার পর আমরা এখানে একটি সার্কেল ড্র করলাম। আপাতত আমাদের এই সার্কেলটি দরকার নেই, তো আমরা এটি না রাখি। এখন দেখি আমরা এই টেক্সট কিভাবে কাজ করে। আমরা স্লটের মধ্যে এই পয়েন্টে একটি সিলেক্ট করার মাধ্যমে টেক্সট অপশনে প্রবেশ করেছি। আমরা কিছু টেক্সট লিখি, যেমন হ্যালো ওয়ার্ল্ড। বোল্ড, ফন্ট যে কোনো কিছু রাখতে পারেন। ক্যালিব্রি থাকুক, ক্লিপের প্রয়োজন নেই। ওকে, এখন আমরা যে টেক্সটটি ক্রিয়েট হয়েছে এটি দেখতে পাচ্ছি, কিন্তু আমরা যদি খুব জুম করি তাহলে দেখতে পারবেন এখানে খুবই ক্ষুদ্র ফন্টে স্কেচটি এটি টেক্সট ক্রিয়েট হয়েছে, কিন্তু আমরা জুম আউট করি স্বাভাবিকভাবে আমরা এটি দেখতে পারবো না। তো এটিকে আমরা পুনরায় এডিট করতে পারি। ভার্টিক্যাল ফ্লিপ করলাম, হরিজন্টালে ফ্লিপ করলাম, তাহলে আমরা মোটামুটি আমাদের প্রয়োজনীয় অবস্থায় পেয়ে গিয়েছি। এরপরে আমাদের যে পয়েন্টটি রয়েছে এটি ড্র্যাগ করে আমরা
স্লটের সেন্টারে নিয়ে আসলাম, বাম সাইডের সেন্টারে। এবং এরপর আমরা এটির হাইট যে রয়েছে এটি বাড়ালাম। যদি আমরা এটাকে 0.1 দেই, এবার দেখতে পাচ্ছেন হ্যালো ওয়ার্ল্ড লেখাটি স্পষ্ট হয়েছে। অর্থাৎ হাইট অ্যাডজাস্ট করার মাধ্যমে এভাবে বিভিন্ন অপশন অ্যাডজাস্ট করার মাধ্যমে আমরা কেসটি সম্পন্ন করতে পারি। আচ্ছা, আমরা আরেকটু এডিট করি। আবার এখানে অ্যাঙ্গেলও রয়েছে। এখানে যদি আপনারা 90 ডিগ্রি দেন, দেখতে পাচ্ছেন পুরো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে টেক্সটটি ঘুরে গিয়েছে। আমরা এটাকে 0 ডিগ্রি রাখি। এবার আমরা প্রয়োজনীয় স্পেস দেওয়ার মাধ্যমে এটাকে মোটামুটি সেন্টার আনার একটা চেষ্টা করি। আচ্ছা, ধরে নিয়ে আমার সেন্টারে রয়েছে। অথবা আমরা যে পয়েন্টটি রয়েছে এটিকে ধরে অ্যাডজাস্ট করার মাধ্যমে মোটামুটি সেন্টারের কাছাকাছি নিয়ে আসি। ওকে দেই। তো এই ছিল আমাদের টেক্সট। আমরা আরো কিছু অপশন দেখি। আমরা যে এখানে সেন্টারটি রয়েছে, এখানে আমরা একটি এলিপস ড্র করি। একটি সেন্টার ডিফাইন করার পর রাফলি এক জায়গায় ক্লিক করে এলিপসের যে উইথ বা প্রস্থ সেটি ডিফাইন হলো। এরপরে আমরা হাইটের একটি রাফ ডাইমেনশন দিয়ে মোটামুটি এলিপস ডিফাইন করলাম। একটা এলিপসের জন্য অবশ্যই এর প্রস্থ এবং দৈর্ঘ্য দুটি প্রয়োজন, সেন্টার থেকে প্রস্থ এবং সেন্টার থেকে দৈর্ঘ্য। কারণ আপনারা জানেন এলিপসের এ এবং বি দুটি প্যারামিটার থাকে যারা সায়েন্সের স্টুডেন্ট। এখন আমরা ডাইমেনশনটি সিলেক্ট করে টেক্সটটি ডিফাইন করি। 0.08, 0.2। মোটামুটি এলিপসের একটি মাপ পাওয়া গেছে। এবার আমরা মডিফাই প্যানেলে যাই। এখান থেকে যদি আমরা মুভ বা কপি সিলেক্ট করি, তাহলে এলিপসটিকে এবং সাথে পুরো স্কেচটিকে আমরা দেখতে পাচ্ছেন এই অংশটিকে এলিপস সহ এই সেন্টার ওয়াইজ মুভ বা কপি করতে পারি। আপাতত আমাদের এসবের দরকার নেই। ওকে দিয়ে আগের অবস্থায় চলে যাই, কন্ট্রোল জেড। আমরা চাই এবার রেক্টেঙ্গুলার প্যাটার্ন। রেক্টেঙ্গুলার প্যাটার্ন জিনিসটা কি চলুন দেখি। এখানে অবজেক্ট সিলেক্ট করতে বলেছে, আমরা এখানে এলিপসটি সিলেক্ট করলাম। ডিরেকশন হিসেবে আমরা সিলেক্ট করলাম নিচের দিকে, এই লাইনটি সিলেক্ট করলাম। এখানে আমরা ডিরেকশন পেয়ে যাচ্ছি। আর ডিসটেন্স বলেছে আমাদের এক্সটেন্ড বা স্পেসিং। চলুন দেখি এক্সটেন্ডটি কি। এক্সটেন্ডের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই সেম লাইন বরাবর তিনটি এলিপস গঠন করেছে। এখানে যেহেতু 3 রয়েছে এই কোয়ান্টিটিতে, যেহেতু 3, অথবা এই ড্র্যাগ অ্যারোটি আমরা অ্যাডজাস্ট করার মাধ্যমে প্রয়োজনীয় সংখ্যক এলিপসের কোয়ান্টিটি কমাতে বাড়াতে পারব। এখানে আপাতত আমাদের 3টাই রাখি, বা এখান থেকে আমরা কমাতে বাড়াতে পারব। আর দূরত্ব দিলাম 0.5 মিটার, যেটি এই ডান সাইডের ড্র্যাগ অ্যারোটি আমাদের ডিফল্টলি ডিফাইন করতে সাহায্য করে। আমরা 0.5 মিটারে রাখি। এবং নিচের অ্যারোটি যদি আমরা ড্র্যাগ করে প্রেস করি, তাহলে দেখবেন এটি নিচের দিকে এরকম আরো 3টি করে অ্যারে তৈরি করেছে, অর্থাৎ এলিপসের কপি গঠন করেছে। এটাও আমরা নিচের দিকে কোয়ান্টিটি বাড়ানোর মাধ্যমে আমরা র সংখ্যা বা নিচের কয়টি এন্ট্রি করবে, কতবার কপি করবে সেটা ডিফাইন করতে পারছি। এবং দূরত্ব ডিফাইন করার মাধ্যমে আমরা টোটাল দূরত্ব ডিফাইন করতে পারছি।
এখন যখন এক্সটেন্ড না দিয়ে স্পেসিং দেই, দেখতে পারবেন 0.15 হয়ে গেছে। এর মানে হচ্ছে প্রত্যেকটি অ্যারোর মধ্যে সমান স্পেসিং রয়েছে এবং সেটি 0.15 করে। আগের মতো একটি এলিপস থেকে আরেক শেষ এলিপসের টোটাল দূরত্ব নয়, বরং এক এলিপস থেকে আরেক এলিপসের দূরত্ব, এক মাথা থেকে আরেক মাথার শেষ দূরত্ব পর্যন্ত না। যেমন এক্সটেন্ডে টোটাল দূরত্বটা রয়েছে, এখানে একদম এক এলিপস থেকে শেষ এলিপস পর্যন্ত টোটাল দূরত্বটার উপর কাউন্ট হয়, কিন্তু স্পেসিং এ এক এলিপস থেকে একদম পরবর্তী এলিপস পর্যন্ত যে দূরত্ব সেটি কাউন্ট হয় এবং এর পরের গুলো একই দূরত্ব ফলো করে। আপাতত আমরা এভাবেই দিই। এখানে ডিরেকশন টাইপ 1 ডিরেকশন রয়েছে, কোয়ান্টিটি, এবং এখান থেকে আপনারা জিনিসগুলো অ্যাডজাস্ট করতে পারবেন। ওকে দিই। এই লাইনটিকে সিলেক্ট করে এই প্যাটার্নকে আমরা মিরর করতে পারি কিভাবে সেটি দেখি। মিরর, অবজেক্ট, এই এলিপস গুলো নেই, মিরর লাইন হিসেবে আমরা আবার সেই জিওমেট্রি নিই। দেখতেই পাচ্ছেন একদম সমান দূরত্বে এটি মিররের মতো এলিপস গঠন করেছে। তো এইগুলো আমাদের দরকার নেই, অতএব আমরা দেখলাম রেক্টেঙ্গুলার প্যাটার্নকেও 260 এভাবে মিরর করতে পারে। আমরা কন্ট্রোল জেড টিপে আবার আগের অবস্থা চলে গিয়েছি। এখন আমাদের কন্ট্রোল জেড বলে দুবার প্রেস হয়ে গিয়েছে, কিন্তু আমরা আবার পুনরায় এই প্যাটার্নটি করতে চাই না। সে কারণে আমরা করবো যেটা হচ্ছে রিডো রেক্টেঙ্গুলার প্যাটার্ন, ওর থেকে সিলেক্ট করবো। তাহলে আমরা আবার পুনরায় ক্লিপস গুলো ফেরত পাবো। এখন আমরা দেখি অন্য আরেকটি প্যাটার্ন, সেটি হচ্ছে এই সার্কুলার প্যাটার্ন। অবজেক্ট হিসেবে আমরা এই রেক্টেঙ্গুলারটা সিলেক্ট করলাম এবং সেন্টার পয়েন্ট সিলেক্ট করলাম, বৃত্তের সেন্টার পয়েন্ট। দেখতেই পাচ্ছেন আবার আমাদের কিছু অপশন রয়ে গিয়েছে। এখানে কিছু ড্র্যাগ হ্যান্ডেল যেটি রয়েছে প্লাস বা মাইনাস, এর মাধ্যমে আমরা প্যাটার্ন সংখ্যা বাড়াতে কমাতে পারছি। এবং এখানে ফুল অ্যাঙ্গেল রয়েছে, এখানে আমরা বিভিন্ন অংশ সিলেক্ট করার মাধ্যমে আমরা প্যাটার্নের পরিমাণ সিলেক্ট করতে পারবো। আমরা ওকে দিলাম। দেখতে পাচ্ছেন এবার আমাদের এখানে 4টি প্যাটার্নের রেক্টেঙ্গুলার প্যাটার্ন না, এটি পোলার সার্কুলার প্যাটার্ন 360 এর ভাষায়, অর্থাৎ আমাদের একটি চক্রাকার প্যাটার্ন সৃষ্টি হয়েছে। মোটামুটি আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আরেকটি জিনিস আমরা দেখাতে চাই, এটি হচ্ছে কনিক কার্ভ। এর জন্য আমরা এই সাইডের পয়েন্টটিকে ইউজ করলাম। দুটি পয়েন্ট নেওয়ার পর 3 নম্বর পয়েন্ট দিয়ে আমরা এর উচ্চতা ডিফাইন করতে পারবো এবং তারপর আমরা ড্র্যাগ অ্যারো এর মাধ্যমে অ্যাডজাস্ট করতে পারবো। আমরা এটা 0.5 রাখি। এখানে আমরা এটি ম্যানুয়ালি ইনপুট করতে পারি, এই আরএইচও বা র এর মান। আচ্ছা, এরপর আমরা এই পয়েন্টটি এবং এই পয়েন্টটি এর মধ্যে হরিজন্টাল ডিরেকশন সিলেক্ট করি। আচ্ছা, অতঃপর আমরা এটি প্রয়োজনীয় মতো কানেক্ট করব। এখন যদি আপনারা সেম ভাবে আবার কানেক্ট করতে পারেন, তবে এই ক্ষেত্রে আমার মতে মিরর করাটাই বেস্ট প্র্যাকটিস হবে। এটিকে আবার সেই নরমাল কনস্ট্রাকশন করে নিলাম, মিরর সিলেক্ট করলাম, অবজেক্ট হিসেবে কনিক, মিরর লাইন হিসেবে লাইন। দেখতে পাচ্ছেন আমাদের মিররটি কমপ্লিট হয়ে গেছে, অর্থাৎ এখানে আমাদের একটি কনিক লাইন এসে পড়েছে। ওকে, যদিও এটি ডিফাইন নয়, এটি ডিফাইন করতে গেলে এর উপর প্রচুর ডাইমেনশন দেওয়া প্রয়োজন। তারপর তো এটি ডিফাইন না করলাম, তবে বেস্ট প্র্যাকটিস হচ্ছে ডিফাইন করা। ফিনিশ স্কেচ দেই, এরপর আমরা এটিকে এক্সট্রুড দেই, সিলেক্ট করলাম। তো এই ছিল মোটামুটি আমাদের স্কেচের টিউটোরিয়াল। এরপরে আমরা এক্সট্রুড ছাড়াও
অন্যান্য যে ফিচারগুলো রয়েছে সলিড ফিচার বা সলিড জেনারেটিং এর জন্য যে কাজগুলো রয়েছে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা।